ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। আপনি যদি দেখে থাকেন এই বিগত 15 মাসে বিএনপি যে অত্যাচার করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে। সুতরাং বিএনপির অগাস্ট গত বছরের তুলনায় সময়টির জনপ্রিয়তা ছিল সেটিতে ধস নেমেছে। ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন, আপনারা কি সেই ন্যাচারাল জাস্টিসেরই শিকার? 15 বছরের এই ইউএস ডিপ স্টেটের সাথে কাজ করেছেন শেখ হাসিনা সরকারের 3 জন মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি। একজন হচ্ছেন তার উপদেষ্টা সালমান এফ রহমান, একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। যে গুমের সাথে সম্পৃক্ততা, সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন, তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি। এটা আওয়ামী লীগের কথা বলছেন কেন? র্যাব তৈরি হয়েছে বিএনপির সময়, তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না? জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে 21 জন 22 জন মানুষকে হত্যা করেছে, তার কথা বলবেন না? নিশ্চয়ই। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় 21 জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে, তাদের কথা বলবেন না? নিশ্চয়ই। আওয়ামী লীগ যেহেতু একটু বেকায়দায় পড়ে আছে, হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকে ও লাথি দেওয়ার চেষ্টা করে। কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকার জায়গায় আসছেন, আপনাদের এই বিষয়গুলো জবাব দিতে হবে। আমি আপনার নিজেদের চামচিকে, আমি হাতি হিসাবে বলেছি। হাতি লাঠিকেই ডিপেন্ড করতে হবে তাহলে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের কিছু ভুল ছিল বলে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম এপিকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জাতিসংঘের দেয়া 1400 জন হত্যাকাণ্ডের তথ্যে আপত্তি জানালেও উদ্ধৃত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া প্রায় 800 জন নিহতের তথ্য। তাহলে কি এই 800 হত্যাকাণ্ডের দায় নিচ্ছে তৎকালীন সরকার? গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্র বা মার্কিন ডিপ স্টেটের কথা শেখ হাসিনা এবং তার দল বলেছেন বারবার। ডিপ স্টেটের ভূমিকার কথা এসেছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এমনকি স্বয়ং মার্কিন মুলুক থেকেও। কিন্তু সম্প্রতি ভারতীয় স্বনামধন্য সাংবাদিক চন্দন নন্দী প্রকাশ করেছেন ডিপ স্টেটের সাথে সম্পৃক্ত ছিল শেখ হাসিনা সরকারেরই 3 গুরুত্বপূর্ণ মন্ত্রী। তাদের ব্যাপারে কি আলোচনা আওয়ামী লীগের ভিতর? এসব নিয়ে আলোচনায় স্বপ্ন ধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগের সাবেক এমপি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর হাবিবে মিল্লাত। ডক্টর হাবিবে মিল্লাত, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আওয়ামী লীগের বর্তমান কর্মসূচি, বর্তমান অবস্থা, নিকট অতীত এবং নিকট ভবিষ্যৎ, এই মিলিয়ে আপনার সাথে আসলে কথা বলতে চাই। শুরু করতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি সম্প্রতি একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এপিতে। তার সাক্ষাৎকারে তিনি বলছেন যে একটা দেশে স্থিতিশীল অবস্থা আনতে হলে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার এবং আওয়ামী লীগকে ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমি এটি একটা পুরনো প্রশ্ন বা বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, তবু এটা দিয়ে শুরু করি যে ধরেন 14 সেটি ইনক্লুসিভ হয় নাই, 24 ইনক্লুসিভ হয় নাই, বা 18তে যেটি হয়েছে যে আস্থায় এনে বা বিশ্বাস করে এনে তারপরে 6টি সিট একরকম ধরিয়ে দেওয়া হয়েছে বলা হয়, এভাবে করা হয়েছে। সেই সব নির্বাচন যদি চলতে পারে বা সরকার গঠন করতে পারে তারপর, তাহলে এই নির্বাচনের সমস্যা কেন হবে বলে সাবেক প্রধানমন্ত্রী পুত্র বলছেন বা আওয়ামী লীগ মনে করে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি দিয়ে শুরু করেছেন একদম যৌক্তিক প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল এবং সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের ভোটের ইতিহাসে 2008 সনের কথাই বলি, 48 ভাগের বেশি ভোট পেয়েছে যে দলটির জনসমর্থন এবং ভিত্তি রয়েছে প্রত্যেকটি গ্রাম মহল্লায়, সেই দলকে বাদ দিয়ে নির্বাচনে আসলে কেউই হয়তো নির্বাচন করতে পারবে না, অথবা নির্বাচন করলেও বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশের দুটি নির্বাচন হয়েছে। 96-এর 15ই ফেব্রুয়ারিতে মাসের মধ্যে তৎকালীন সরকারকে পদত্যাগ করে নতুন নির্বাচন দিতে হয়েছিল। তেমনি ভাবে 86 সনে, 88 সনে জেনারেল এরশাদ নির্বাচন করেও পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকতে পারেনি, শুধুমাত্র আওয়ামী লীগ অংশগ্রহণ না করার কারণে। সুতরাং এটা তো সত্য কথা, আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে কোনো নির্বাচনই
সঠিকভাবে হতে পারবে না, অথবা হলেও তারা টিকতে পারবে না। হুম। এই জন্যই হয়তোবা তিনি এই কথাটি বলেছেন। মানে এটি তো আসলে পুরনো, আপনি একটা ইতিহাসের কথা বলছেন যে এরকমটা অতীতে ঘটেছে, কিন্তু বর্তমান বাস্তবতার সাথে সেই বাস্তবতার যেমন পার্থক্য আছে, আবার এইরকমও হয়ে গেল, মানে আমি যে নির্বাচনগুলোর কথা বলছিলাম যে 14 বা 24-এর নির্বাচন, যেখানে আসলে বাংলাদেশের অন্যতম বড় দুটি দল আওয়ামী লীগ নিঃসন্দেহে এবং বিএনপি, যারা আসলে একবার আওয়ামী লীগ আসলে একবার বিএনপি এসেছে, এভাবে করে আমরা আমাদের ক্ষমতার পরিবর্তনগুলো হতে দেখেছি। তো তাদেরকে ছাড়া নির্বাচন করে যদি এভাবে হয়ে যেতে পারে, বাস্তবতা যদি মানে এরকম হয়ে দাঁড়াতে পারে, তাহলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে নির্বাচন করতে পারবে না বা করলেও টিকতে পারবে না। সামনে এরকম কেন পরিস্থিতি হবে বলে মনে করছেন, আপনি যেখানে যে আওয়ামী লীগ কথাটি এখন বললেন আসলে যে পতিত হয়েছে এবং আ- আ- মানে ক্ষমতাচ্যুত? আওয়ামী লীগ অবশ্যই যে কোনো অবস্থার তুলনায় বিপর্যস্ত ছিল আজ থেকে 15 মাস আগে, কোনো সন্দেহ নেই। সে ব্যাপারে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু যে ব্যাপারটিতে একমত না, আপনি বললেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নাহলে পরবর্তী বিএনপি, বিএনপির পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আসবে না, এসেছে আর কি, 12টি আমরা যদি আমাদের ইতিহাসগুলো দেখি কে, এসেছে। না না, ইতিহাস দেখলে আসেনি আসলে। এ পর্যন্ত 12টি নির্বাচন হয়েছে জাতীয় সংসদে। যদি 4বারের কথা বলে থাকেন, হুম। 91, 96, 2001 এবং 2008 ছাড়া বাকি নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি। সুতরাং ইতিহাস বলে না যে আওয়ামী লীগের পরে বিএনপিকে আসতে হবে, কিংবা বিএনপির পরে আওয়ামী লীগকে আসতে হবে। কারণ 2/3 নির্বাচনে, অর্থাৎ 12টি নির্বাচনের মধ্যে 8টি নির্বাচনে সেটি ঘটেনি। সেটি যে সবসময় ঘটতে হবে এমন কোনো কথা নেই। তার মধ্যে তো আসলে কয়েকটি নির্বাচন, অন্তত 3টি নির্বাচন আপনারাই করলেন, একটা ছিল এবার আর 9-এর তত্ত্বাবধায়ক নির্বাচন। আচ্ছা, এমন কোনো কথা নেই, কিন্তু আসলেও ক্ষমতায় টিকতে পারবে না, এই কথাটা প্রায়ই শোনা যাচ্ছে যে বিএনপি বলা হচ্ছে, এখন বিএনপি হয়তো নির্বাচনে ক্ষমতায় আসবে, এখন নির্বাচন হলে, কিন্তু ক্ষমতায় আসলেও ক্ষমতায় টিকতে পারবে না। আপনিও বলছিলেন যে হয়তো নির্বাচনই হবে না, অথবা নির্বাচন হলেও ক্ষমতায় টিকতে পারবে না। কেন, মানে কেমন বাস্তবতায় ক্ষমতায় টিকতে পারবে না? কি হবে? আপনারা কিছু করবেন নাকি পরিস্থিতি কেমন হবে, যে এই ভবিষ্যৎবাণী? প্রথমত, আমরা কিছু করব কি করব না সেটা বাদ রেখেও যদি বলি, ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে। আপনি যদি দেখে থাকেন, এই বিগত 15 মাসে বিএনপি যে অত্যাচার করেছে, অগ্নিসংযোগ করেছে, হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে। সুতরাং বিএনপির অগাস্ট গত বছরের তুলনায় সময়টির জনপ্রিয়তা ছিল, সেটিতে ধস নেমেছে। তার অর্থ এই না সেই ধসের উপর দাঁড়িয়ে জামাত কিংবা অন্য পার্টির জনপ্রিয়তা বেড়েছে। অবশ্য তারা সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করছে বলে তারা এবং রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। কিন্তু সেটি কখনোই আসলে হবে না বলেই আমার ধারণা। এবং বিএনপি, আপনি যে কেন আমি বললাম তারা ক্ষমতায় থাকতে পারবে না, আমি অত দূর আসলে যেতে চাইনি, যদিও নিয়ে আসলেন। সেটি হচ্ছে তারা ক্ষমতায় না যেয়ে দেশের যে দুরবস্থার সৃষ্টি করেছে গত 15টি বছরে, তারপরে ক্ষমতায় যদি আল্লাহ তাআলা তাদের কোনোভাবে নিয়ে নেয়, তারা কি করবে নিশ্চয়ই আপনি প্রবাস থেকেও খবর পাচ্ছেন। জি। আপনি বলছিলেন যে 15 মাসে যে অত্যাচার, নির্যাতন বা দুর্নীতির কথা আপনি বলছিলেন। আপনাদের বিরুদ্ধে ন্যাচারাল জাস্টিসের কথা বলছেন। আপনারা কি সেই ন্যাচারাল জাস্টিসেরই শিকার? 15 বছরের মানে সেই হিসাব নিকাশের ফলে ন্যাচারাল জাস্টিস আপনাদের বিরুদ্ধেও? মানে আপনাদের সাথেও হলো? তর্কের ক্ষেত্রে অনেক কথাই বলা যায়, হুম, কিন্তু সেটা যদি জাতীয়, বিশেষ করে আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়ে থাকে, হুম, যদি সেখানে ইউএস এইডকে বস্তাভর্তি ডলার ঢালতে হয়, সেখানে যদি আইএসআই এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে অবৈধ অস্ত্রের সমাহার ঘটে কিংবা অবৈধ টাকার সমাহার ঘটে, যদি লোক ভাড়া করে রাস্তায় নামানো হয়, এবং যদি কেউ কথা দিয়ে কথা না রাখে, বিশেষ করে বাহিনীগুলো, তখন তো এই ধরনের ঘটনা যে কোনো দেশে ঘটতে পারে, এবং সেটি ঘটেছে। আচ্ছা, এই বাহিনীগুলো কথা দিয়ে কথা না রাখার কথা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা আপনারা যেটি বলছেন, এটি নতুন কথা না। মানে আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও আমরা শুনেছি যে সত্য কখনোই পরিবর্তন হয় না, জি, সুতরাং নতুন হবে না তো। জি, জি, সত্য। সত্য এটা সত্যই। হ্যাঁ, আমরা আসলে এটা মার্কিন অনেক কর্তৃপক্ষের কাছ থেকেও এরকম কথা শুনেছি। এমনকি গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করা অনেকের মুখ থেকেও শুনেছি যে ইউএস ডিপ স্টেটের মানে এবং সম্পৃক্ততা। আপনি যদি দেখে থাকেন, পৃথিবীর মধ্যে মানবাধিকার নিয়ে যারা যিনি কাজ করেন, মেইনলি পৃথিবীর মধ্যে, জাতিসংঘের ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কমিশনের কমিশনার ভলকার টুর্ক, তিনিও কিন্তু আর্মিকে ফোন করেছিলেন হুম, হুম। ওই 4 তারিখের আগে, 3 তারিখে,
এটা কিন্তু সরাসরি কোনো দেশের সার্বভৌমত্বের পক্ষে হুমকি স্বরূপ বা ভায়োলেশন অফ সভরেনিটি অফ দ্য এনি কান্ট্রি। তো সুতরাং সেই কাজটি করেছে, সুতরাং এগুলো তো প্রমাণিত জি, সত্য আমি আসলে এই যে এই প্রমাণিত কাজগুলো সত্যের উপরে হয়েছে। আরেকটা প্রশ্ন করতে চাই যে এই ইউএস ডিপ স্টেটের বিষয়ে আপনারা যেটি বলেন, এখানে একটা সম্প্রতি আহ, একটা খবর পড়ছিলাম, সেটি হচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট, তার রিপোর্টার চন্দন নন্দী, সাংবাদিক চন্দন নন্দী, তিনি বাংলাদেশি এক অন্যতম তার স্পেশালিটি আর কি রিপোর্টিংয়ে, তিনি বাংলাদেশের সরকার সেনাবাহিনীর মধ্যে থেকে অনেক এমন অনেক তথ্য দেন যেগুলো আসলে আমাদের গণমাধ্যমে আমরা জানি না বা স্বাভাবিকভাবে জানা যায় না। তিনি বলছেন যে এই ইউএস ডিপ স্টেটের সাথে কাজ করেছেন শেখ হাসিনা সরকারের তিনজন মন্ত্রী বা মন্ত্রী পর্যায়ের ব্যক্তি। একজন হচ্ছেন তার উপদেষ্টা সালমান এফ রহমান, একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আপনাদের মধ্যে আসলে এই বিষয়ে কি জানা শোনা বা আলোচনা আছে? আমি কিন্তু মানে 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগের কারোর সাথে কথা হয়েছে, তাদের অনেকের কাছ থেকেই শুনতে পেরেছি যে সালমান এফ রহমানের নাম, মানে তিনি নাম প্রকাশ না করার শর্তে বা খুব এমনি আলোচনায় বলেছেন। আপনারা কি এরকম আলোচনা আপনাদের মধ্যে আছে বা আপনারা জানেন কতটা প্রথমত রিপোর্টটি বের হয়েছে আজকে থেকে অনেক দিন আগে, রিপোর্টটি দেখেছি আমি। দেখেছেন? সেটা ধরেন আজকে থেকে অন্তত 3 মাস বা 2 মাসের বেশি এক সময় মাস আগে, আগে আমি মনে হয় দেখছিলাম রিপোর্টটি। জি, হবে অগাস্টের হয়তো মাস 30 তারিখে। জি। 2 মাস কমপক্ষে। তো সেই রিপোর্টটি বহু পুরনো রিপোর্ট এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। হুম সত্যিকার অর্থে কেউ যদি ডিপ স্টেটের এজেন্ট হয়ে থাকে, হুম হুম তাহলে তো তাদের দুজনকে ওই লুঙ্গি পরা অবস্থায় কিংবা লুঙ্গি পরা অবস্থায় তো নৌকায় পাওয়া আসলে সম্ভব কিনা সেটা আমি জানি না। আমি তাদের সমর্থনও করছি না, তাদের বিরোধিতাও করছি না, আমি বলার চেষ্টা করছি। হুম। কিংবা একজন দেশ থেকে ভিন্ন পথে পালিয়ে যাবেন, আহ তাতেও সেটাকে কে সহযোগিতা করেছে আমি আসলে জানি না। এবং যদি ডিপ স্টেটের এজেন্ট হয়েই থাকে, তাহলে তো আসলে গোয়েন্দা সংস্থাগুলো থেকে এখন সেই রিপোর্টগুলো আসার কথা ছিল। কারণ এখন তো গোয়েন্দা সংস্থাগুলো আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে না, নেই। কিন্তু গোয়েন্দা সুতরাং সংস্থাগুলো তো আর তারা ডিপ স্টেটের কথা বলবে না, যেহেতু আওয়ামী লীগ নাই, এটা তো আওয়ামী লীগ এখন বলে বা ওটা। তারা তো বেশি করে বলবে, এই কারণেই বলবে তারা প্রত্যেকটি জিনিস আবিষ্কার করার চেষ্টা করছে যার মাধ্যমে আওয়ামী লীগকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কিন্তু গণ আওয়ামী লীগকে অভ্যুত্থানকে তো কিভাবে তারা আর বিভাজিত এটার করা জন্য যায়। ডিমিন করতে পারে না, তাই না? এটা যদি মার্কিন ডিপ স্টেট হয়ে থাকে, তাহলে তো গণ অভ্যুত্থানের সেই স্পিরিটটা যেভাবে আসার কথা সেভাবে তো থাকে না, সেখানে তো অন্য আন্তর্জাতিক সেটা ষড়যন্ত্র আছে চলে নাকি আসে। এখন? সেই স্পিরিটটা আছে নাকি এখন? সেটি ভিন্ন কথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটি তো আসলে ইনারা করতে চাইবেন না, এটা তো তাদের স্বার্থ পরিপন্থী হবে, এটা আপনাদের। তার আপনারা অর্থ বারবার যেহেতু হচ্ছে, বলেন। আপনার কথা অর্থ হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে যারা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে সত্য প্রকাশে বাধাগ্রস্ত হচ্ছে। আসলে এটা আমি ঠিক এই অর্থেই বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারবো ক্ষমতাসীনদের পক্ষেই সবসময় আমরা দেখেছি আমাদের যাবতীয় সংস্থার একটা বড় অংশ কাজ করে, এবং ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে আগের ক্ষমতাসীন যারা ছিল তাদের যাবতীয় দুর্নীতি অপকর্ম এই ওই সেই অনেক কিছু বের হয়ে আসে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে। হয়তো এটা পরিবর্তন হলে আমরা অনেক কিছু দেখতে পাবো, তখন হয়তো বলবে। কিন্তু আপনি এটা একটু আপনার কাছে স্পষ্ট হই যে আপনারা তাহলে এই ক্ষমতার বিষয়ে। পরিবর্তনের আগেই তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ক্ষমতার সেটা এখন পরিবর্তনের আপনারা আগেই দেখতে তো। পাবেন, আপনারা যেহেতু ক্ষমতার বাইরে, ইনারা হয়তো দেখতে পাবেন না, কিনা। কিন্তু আপনি কি আমাকে আগে এইটা আন্তর্জাতিক একটু বলবেন, মিডিয়াতে এসছে। তারপরে আসলে ক্ষমতাসীনদের সম্পর্কেও আপনাদের কাছ থেকে টুকটাক নিশ্চয়ই জানতে চাইবো। কিন্তু এই বিষয়ে আপনাদের মধ্যে আহ, কোনো আলোচনা নাই? আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যও ছিলেন, আপনি মানে যেই এই প্রতিবেদনে যেটি বলা হচ্ছে যে সালমান এফ রহমান, তখন মার্শা বার্নিকাট সাবেক রাষ্ট্রদূত, বা উজরা যে আন্ডার সেক্রেটারি, মার্কিন আন্ডার সেক্রেটারি, তাদের সাথে যে বৈঠকগুলো করছিলেন, আহ, এগুলো কি কোনো। ডোনাল্ড লুকে বাদ দিলেন, জি। ডোনাল্ড লুকে বাদ দিলেন। হ্যাঁ হ্যাঁ, ওটা তো উনি দেশে এসেছিলেন, এটা আবার বাইরে গিয়ে দেখা করা, মানে না যুক্তরাষ্ট্রে না, গিয়ে বাইরে দেখা করা। গিয়ে দেখা করা এবং ওনার বাসায় সর্বশেষ ব্রেকফাস্ট ওনার বাসাতেই ওনার হয়েছে। বাসায়, হ্যাঁ। হ্যাঁ। তবে এই ব্যাপারে আসলে সত্যিকার অর্থে এটা নিয়ে রিসার্চ করার প্রয়োজন আছে আমি বলে মনে করি। কারণ হালকাভাবে নর্থ ইস্ট নিউজ পেপার কি ছাপলো কিংবা চন্দন নদী কি ছাপলো, হুম। সেটা বিশ্বাস অবিশ্বাস না করে সত্যটি উদ্ঘাটন হওয়া দরকার। এটি সকলের জন্য মঙ্গল। একজন মানুষকে যেমন মিথ্যা ব্লেম দেওয়া উচিত না, আবার কেউ যদি সরাসরি এর সাথে জড়িত থাকে তাহলে দলগতভাবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ব্যাপারটিও দেখার দরকার আছে বলে আমি মনে করি। সেটি কি দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে যে তাদের আসলে সম্পৃক্ততা ছিল কি আদৌ, বা কতটা ছিল থাকলে?
সেই অবস্থানটি কি এখন সত্যিকার অর্থে দলীয় ভাবে আওয়ামী লীগের আছে কিনা সেটাও তো প্রশ্ন সাপেক্ষ। কেন? 4ই অগস্টের পর যে অত্যাচার, নির্যাতন, অনাচার, বাড়ি পোড়ানো, হত্যা করা আওয়ামী লীগ উপর নেমে এসছে, এটা অন্য কোনো সময় 54 বছরের ইতিহাসে ঘটেনি, এমনকি আওয়ামী লীগের 76 বছরের জীবনেও ঘটেনি। হুম। আপনি যদি দেখে থাকেন, শুধুমাত্র মব ভায়োলেন্সের মাধ্যমেই 637 জনকে হত্যা করা হয়েছে। 213 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 64 জন, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতা কর্মী, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আপনি দেশের যে বর্তমান অবস্থা, লাখ লাখ মানুষ আজকে, সত্যি কথা লাখ লাখ না বলে 1.5 থেকে 2 কোটি মানুষ আজকে ইন্টারনালি ডিসপ্লেসড, অর্থাৎ ঘরে থাকতে পারছে না। তারা রাতে ঘরে ঘুমাতে পারছে না, তারা নিজের পাশের গ্রামে, পাশের উপজেলায়, পাশের জেলায়, রাজধানীতে তারা জীবনযাপন করছে। তাদের যে অবস্থা বর্তমানে, তাদেরকে এখন চায়ের দোকানে কাজ করতে হচ্ছে, তাদেরকে 3 হুইলার চালাতে হচ্ছে, তাদেরকে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে হচ্ছে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য। এই অবস্থায় এই ধরনের বিলাসিতা আওয়ামী লীগের সাজে কিনা সেটাও তো চিন্তা করে দেখতে হবে। সুতরাং আওয়ামী লীগকে এখন যে কাজটি করতে হবে, বা যে কাজটি আওয়ামী লীগ করার চেষ্টা করছে, আওয়ামী লীগের যে কোটি কোটি কর্মী সমর্থক রয়েছে, সেই কর্মী সমর্থকদেরকে সংগঠিত করে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে অবশ্যই জনগণকে সাথে নিয়ে আপনি জনগণের বলছেন এটি সিদ্ধান্ত একটা মেনে নেওয়ার বিলাসিতা, প্রস্তুতি কিন্তু নেবে। আপনাদের তো মানে অভ্যন্তরীণ তৎপরতা চলছে। মানে দায়িত্ব দিতে আবার কোনো ভুল হয়ে যায় কিনা, যদি আগে কোনো ভুল হয়ে থাকে, সেই বিষয়ে আপনাদের ভাবাটা জরুরি বলে মনে করে না দল? আমি একটা কথা, জনাব আলী আরাফাত আমাকে নিজে বলেছেন, সেটি হচ্ছে যে তাকে ইউরোপ এবং আমেরিকার বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র করা হয়েছে, হুম। এবং সেটা অতি সম্প্রতি, হয়তো কিছুদিন আগে। হুম। কবে হয়েছেন বলেননি। তো সুতরাং সেটা যদি করা হয়ে থাকে, নিশ্চয়ই তার সম্বন্ধে খোঁজ খবর নিয়েই করা হয়েছে, এবং খোঁজ খবর নিয়ে করার কারণেই তিনি হয়তো এর সাথে সম্পৃক্ত না থাকার কারণে এটি হয়েছে, এটাই তো স্বাভাবিক। হুম। আচ্ছা, মানে খোঁজ খবর নিয়ে জানা মনে আর হয়েছে যে বাকি তিনি আর আসলে বাকি সম্পৃক্ত না। যেহেতু দুজন কিন্তু জেলে আপনি আছেন, বলছিলেন যে এটাও 2 জন। কিন্তু এবং তারা তারা কিন্তু আইসিটিতে তারা মামলার আসামি, এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনা আছে এই অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সরকারের সময়। জি, আপনি বলছিলেন যে 2 জন জেলখানায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হলো যেভাবে, আর একজন আ আ পলাতক হলেন। কিভাবে পলাতক হলেন? মানে কার কথা বলছেন? মোহাম্মদ আরাফাতের কথা বলছিলেন? হ্যাঁ, তিনি তো দেশের বাইরে আছেন এখন। হ্যাঁ, তিনি যুক্তরাষ্ট্রেই আছেন। মানে তিনি যুক্তরাষ্ট্রেই গেছেন, একটা গণমাধ্যম সম্ভবত, মানে কোনো একটা আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি বা হতে পারে। সেখানে দেওয়া সাক্ষাৎকারে তার অবস্থান জানা গেছে যে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। তো হুম। মানে তিনি আমেরিকায় চলে গেলেন। আর যে 2 জন গ্রেপ্তার হলেন, আমারও ব্রিগেডিয়ার সাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছিলেন, তিনি বলছিলেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সেনাবাহিনীর কাছে ছিল তারা, এবং তাদেরকে হস্তান্তর করা হয়েছে তার কাছে হস্তান্তর করা হয়েছে। আমি পাল্টা প্রশ্ন করেছিলাম তাকে যে তাহলে আমরা যে দেখলাম সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছে দাড়ি শেভ করে লুঙ্গি পরে, সেটা কি সাজানোর নাটক ছিল? তিনি বলেছেন ওরকমই ধরে নিতে পারেন যে ওটা আসলে, তার মানে বিষয়টা আসলে খুব স্বচ্ছ ছিল না। তাদেরকে সেনা মানে নিবাসে নেওয়া হলো এবং সেখান থেকে দেয়া হলো। এর মধ্যে কোনো কিন্তু আছে বলে আপনার মনে হয়, যে স্বচ্ছ না প্রক্রিয়াটা? আবার বাকিরা কিন্তু রয়ে গেলেন সেনানিবাসে, যারা ছিলেন 626 জনের তালিকায় অনেক আওয়ামী লীগ নেতা ছিলেন বা পুলিশ, বিচারপতি, তাদের সবাইকে কিন্তু এভাবে দেওয়া হয় নাই যেভাবে 2 জনকে দেওয়া হলো। এর কারণটি হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত কোনো ব্যাপারে স্বচ্ছতা দেখিয়েছেন কি? তিনি যে সম্প্রতি আমেরিকার সাথে একটা চুক্তি করেছেন, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করে, যেটি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। সুতরাং তিনি কি সেটা ডিসক্লোজ করেছেন? এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এটি কি সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত নিয়ে, নাকি অস্বচ্ছতার মাধ্যমে কিছু পছন্দের দলের সাথে আলোচনা করে? সেগুলো তো বিবেচনা করে দেখতে হবে। যে সরকার না, কিন্তু এটা তো নির্বাচিত ভাবে, সরকারের সমালোচনা করছেন, এরকম অনেক করতে পারবেন। আমি কিন্তু আমি তো না, না, আমি সেনাবাহিনী কেন আমি দিল? সরকার, সেনাবাহিনী কেন দিল মানে তাদের সেটা আমার সেফলি মনে রাখলোই হয়, কেন, আবার দিলই কেন? জি, প্লিজ। আপনি যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে নিয়ে প্রশ্নটি করেছেন, আমার মনে হয় জেনারেল ওয়াকারকে প্রশ্নটি করলে আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন। কারণ সেনাবাহিনী কি করেছেন সেটা আমার পক্ষে দেশের বাইরে থেকে এটা বলা কি সম্ভব?
এই মানে তার সাথে এদের মানে এনাদের কথা তো বলছেন চন্দন নন্দী সেই প্রতিবেদনে, কিন্তু জেনারেল ওয়াকারকে নিয়ে আপনারা মোটামুটি সর্বমহল থেকে কেউ সাপ বলেন, কেউ মির্জাফর, কেউ বেঈমান বলে আখ্যায়িত করেন। তার ব্যাপারে কি সবাই মানে একমত আওয়ামী লীগের মধ্যে যে তিনি আসলে বিট্রেয়ার? আওয়ামী লীগের মধ্যে তিনি বিট্রেয়ার, সাপ, এই কথাগুলো কে বলেছে আমি আসলে শুনি নাই। তবে তিনি যে শপথ সাবেক নিয়ে সাবেক দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তাঁরা বলেছেন। আমি বলেছি আমি শুনিনি। আচ্ছা। আমি আপনার কথা বিশ্বাস করছি। হুম। তারা যদি বলে থাকেন, তাদের যেহেতু নেটওয়ার্ক আমার চেয়ে অনেক শক্তিশালী, তারা নিশ্চয়ই জেনে শুনেই বলেছেন। তবে একটা কথা বলতে পারি, তিনি যে শপথ নিয়ে জনগণকে রক্ষা করার যে দায়িত্বটি নিয়েছিলেন, তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবং দ্বিতীয় যেটি করেছেন সেটি হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী পেশাদার বাহিনী হিসেবে থাকার কথা ছিল, কিন্তু তিনি তাদেরকে এই গ্রামে গঞ্জে হাটে পুলিশি দায়িত্ব দিয়ে তাদের সম্মান এবং পেশাদারিত্ব দিন দিন ধ্বংস করছেন। এটাও কোনো বিদেশি ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমাদের চিন্তা করে দেখতে হবে। জি। এখানেও আপনার এটা কোন দেশের মানে হতে পারে, মানে ধারণা আছে কোনো? আমি আসলে ইন্টেলিজেন্সের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। আচ্ছা, মানে কোনো ধারণাও সুতরাং করতে যারা পারেন আছেন কিনা, যেহেতু তাদের এটুকু ধারণা তাদের করলেন। চিন্তার খোরাকটা দিয়ে দিলাম, তাদেরকে চিন্তার খোরাকটা দিয়ে দিলাম। আচ্ছা, চিন্তার খোরাক, মানে এখানেও কোনো বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে বলে আপনি মনে করছেন। কারণ চন্দন নন্দী রিপোর্টে। একটা সুশৃঙ্খল বাহিনীকে এইভাবে ধ্বংস করে দেওয়া হবে 15টি মাস, তারা ক্যান্টনমেন্টের বাইরে, তাদের এইভাবে ধ্বংস করে দেওয়া হবে চোর ডাকাত ধরতে। আসলেই কি তারা পেশাদারিত্ব বজায় রাখতে পারবে ক্যান্টনমেন্টে ফিরে, যে জি। হয়তো আরো 15টি কিছুদিন মাস তাদের বাইরে থাকতে ক্যান্টনমেন্টের হবে? বাইরে, কিন্তু এটাও আবার প্রশ্ন যে পেশাদারিত্বের জায়গায় যেভাবে মানে এখন যে গুম কমিশনের রিপোর্ট এবং তারপরে যে এই বিচারও একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সেনা কর্মকর্তাদেরকে আসামি করা হয়েছে 25 জন না 28 জন, 25 জন মনে হয়। তাদের বিরুদ্ধে মামলা আছে, 15 জন বর্তমান 30 জন, হ্যাঁ, হ্যাঁ, 30 জন, সব মিলে 25 তার জন মধ্যে তো sorry। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারা আছেন, তারেক জি জি সিদ্দিকী আছেন, এবং বাকিরা জি। বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা। তো পেশাদার বাহিনীকে এরকম ভাবে মানে এরকম অপরাধের সাথে সম্পৃক্ত করা, এটি কি পেশাদারিত্বের কোথাও ব্যত্যয় না? আপনি একটি কথা চিন্তা করে দেখেন, আপনি তো এই 15 জনের কথা বললেন, কিন্তু এর আগে তো মেজর জেনারেল জিয়াকেও তো আরো হেনস্থা করে নেওয়া হয়েছে। এদের কিন্তু একটা এয়ার কন্ডিশন সুন্দর হুম। একটা প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়েছে। এদেরকে কিন্তু ওই খাঁচার মতো প্রিজন ভ্যানে নিয়ে আসা হয়নি। এদেরকে কিন্তু আমি হাতে হাত করা দেখিনি, এদের কিন্তু মাথায় হেলমেট দেখিনি, এদের কিন্তু বুলেট পরা জ্যাকেট দেখিনি। এবং এদের জন্য বিশেষ সময় আদালত বসিয়ে সেই ভোরবেলা নিয়ে আসা হয়েছে। জেনারেল জিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। তিনিও কিন্তু এই সেনাবাহিনীরই একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। পক্ষে বিপক্ষে ভালো মন্দ সেটা পরের কথা, কিন্তু বিচার যখন শুরু হয়, প্রত্যেকটি বিচার প্রার্থীর সমান সুযোগ থাকা উচিত, যেটি হয়নি। আমি বারবার বলছিলাম অস্বচ্ছতার কথা। এ সরকার কখন কি করে ফেলে, এবং তার পরবর্তীতে যদি আপনি দেখে থাকেন, ওই যিনি প্রেস সচিব তিনি বললেন এরপরে আর কোনো সেনা অফিসারকে গ্রেফতার করা হবে না। অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেন কাকে গ্রেফতার করবেন, কাকে এটি তিনি গ্রেফতার করবেন প্রসিকিউশন না। টিমের কাছ থেকে জানতে পেরেছেন, যেখানে ইনি কথাটি বলেছেন। পুরো কথাটা হচ্ছে তিনি শুনেছেন প্রসিকিউশনের কাছ থেকে যে আর হবে না। হ্যাঁ। কেন তাকে এই কথাটা বলতে হবে, আর না বলতেই হলো? হুম। প্রসিকিউশন টিম কিভাবে সিদ্ধান্ত নেয় তদন্ত শেষ হওয়ার আগেই যে আর কাউকে গ্রেফতার করা হবে না? সেটা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। যখন মামলা একটি চলমান, চার্জ গঠন এখনো হয়নি, তখন তারা কিভাবে বুঝতে পারে এর সাথে আর কেউ সম্পৃক্ত নাই, শুধু এই কয়জনই সম্পৃক্ত আছেন? আর একটা কথা বলি, সেটা হচ্ছে, এটা যদি কোনো কারণে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে, বা আমি আমার দেশের কথাই বলি, যে এই জুলাই আগস্টে অনেকে মারা গেছেন, এবং সেটার জন্য সরাসরি শেখ হাসিনাকে সরাসরি আসামি করা হচ্ছে, অর্থাৎ তিনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্যই কিন্তু তিনি আসামিটি হলেন। তাহলে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে, আর সেনাবাহিনী তো আরো ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনীর সর্বোচ্চ যিনি জেনারেল ওয়াকার, তার পরামর্শ কিংবা তার হুকুম ছাড়া কি কোনো কিছু ঘটতে পারে? যদি না ঘটে থাকে, তাহলে তো সেই সার্কেলের তিনিও এর সাথে অভিযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেই ধরনের কিছু তো আমরা দেখি নাই। কিন্তু সেই ধরনের কথাটি কোনো একদম আজকে মানে এটি খুব অযৌক্তিক, আপনি হয়তো বলেন নাই, কিন্তু একদমই কি সেটি বলাই যায় যে এটি অবশ্যই হওয়ার কথা? কারণ ধরেন ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, এনএসআই, র্যাব, এনটিএমসি এগুলো তো সেনা প্রধানের তত্ত্বাবধানে থাকে না। র্যাবের কাউকে যদি ধরা হয়, তাহলে ধরতে হবে সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে, মানে প্রধানমন্ত্রীকে না। হ্যাঁ।
পুলিশের কাউকে যদি ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে হয়, আসামি করা পুলিশের, হয়েছে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীকে আসামি করা হয়েছে, তাহলে আর্মিতে যারা আছে তারা রিপোর্ট করতে পারে কোথাও, কিন্তু তারা সরাসরি সেনাবাহিনীর অধীনে, এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? তারা কি সেনাবাহিনী ছেড়ে ছেড়ে চলে গেছে? কখনোই যায়নি। না, কিন্তু তাদের রিপোর্টিং রিপোর্ট, ডিফারেন্ট হয়ে গেছে তাদের অথরিটি, রিপোর্টিং অথরিটি ভিন্ন হতে পারে, কমান্ডিং অথরিটি, রিপোর্টিং অথরিটি। রিপোর্টিং অথরিটি ভিন্ন হতে পারে, কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য। শুধু সেনাবাহিনী নয়, তারা বিমান বাহিনীর সদস্য, হ্যাঁ, তারা বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে। সুতরাং তারা তো আর সেটা ছেড়ে চলে যায়নি। এই যে জাতিসংঘ শান্তি মিশনে যাচ্ছে বাংলাদেশের আর্মি, তারা তো কিছু নিজের কমান্ড, কিন্তু হায়ার র্যাঙ্কিং এ তো বিদেশিরা আছে। তো এখন কি তারা কোনো অঘটন ঘটলে তাদেরকে বলা হবে না যে আপনাদের কমান্ডে থেকে, আপনাদের অবস্থানে থেকে তাদেরকে কি শাস্তির আওতায় আনা হবে না? নিশ্চয়ই হবে। হুম, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটি হচ্ছে যে, যে সামরিক বাহিনীটি আমাদের বিদেশে যে সুনাম অর্জন করে আসছে, তাদের সংখ্যাও কিন্তু দিন দিন 25 ভাগ কমিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সেনাবাহিনীকেই দেশে এসে এই পুলিশের কাজ করতে হচ্ছে। পেশাদারিত্ব রইলটা কই, আমি তো বুঝতে পারছি না আসলে। জি। এবং এই পেশাদারিত্ব যদি পেশাদার বাহিনীর মধ্যে না থাকে, যাদের দেশ রক্ষা করার দায়িত্ব, তারা সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করতে পারবেন কিনা, সেখানেও কিন্তু সন্দেহ থেকে যায়। জি, সেই সন্দেহ রাখাই যেতে পারে, কিন্তু বিচারের অস্বচ্ছতার কথা আপনি বলছেন, সেটি যদি থাকেও, সেটি যদি মেনেও নেই আমরা যে হ্যাঁ বিচারের অস্বচ্ছতা আছে, কিন্তু আহ, মানে এই যে গুমের সাথে সম্পৃক্ততা, সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন, তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি, এটিকে আসলে আপনারা কিভাবে নেন? এটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষতিকর হচ্ছে কিনা? এটা আওয়ামী লীগের কথা নয়, এটি হচ্ছে একজন মানুষ খুন হলে, একজন মানুষ অপঘাতে মৃত্যুবরণ করলে, যারা এর সাথে দায়ী, সেটা বিচার হওয়া দরকার। এটা আওয়ামী লীগের কথা বলছেন কেন? র্যাব তৈরি হয়েছে বিএনপির সময়, তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না? জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে 21 জন 22 জন মানুষকে হত্যা করেছে, তার কথা বলবেন না? নিশ্চয়ই। 21শে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় 21 জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে, তাদের কথা বলবেন না? নিশ্চয়ই, নিশ্চয়ই। আসলে অনেক হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে। বলতে অনেক থাকলে হত্যাকাণ্ড সারা হয়েছে। প্রোগ্রাম জুড়ে বলতেই থাকতে হবে এটা ওটা হয়েছে, হয়েছে, হয়েছে। না না, কিন্তু এই প্রত্যেকটি ঘটনাটা যদি প্রত্যেকটি আমি গুম হত্যাকাণ্ডের নিয়ে বিচার জিজ্ঞাসা হওয়া করি। দরকার। হুম, আর একটি কথা আপনাকে বলি, সামরিক বাহিনীর যে বিচার হয়নি, কথাটা কিন্তু একদম ঠিক নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলায় কিন্তু সামরিক বাহিনীর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিল, তাদের কিন্তু সেই সময় বিচার হয়েছে। আপনি যদি নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের কথা মনে হয়ে থাকে, 7 হত্যা, যে কর্নেল দায়িত্ব ছিল তারও কিন্তু বিচার হয়েছে। হুম। সুতরাং সামরিক বাহিনীর যে বিচার হয়নি, কেউ যে বিচারের ঊর্ধ্বে বা কারো ইনডেমনিটি আছে বা ইউনিটি আছে, কথাটা কিন্তু সত্যি নয়। বাংলাদেশের ইতিহাসে যদিও দেখা যায়, এবারও এই ডক্টর ইউনূস সরকারও 15ই জুলাই থেকে সম্ভবত 8ই আগস্ট পর্যন্ত ইনডেমনিটি দিয়েছে, হুম। কিন্তু এই ইনডেমনিটির কোনো দাম নাই। বঙ্গবন্ধু হত্যাকারীরও দিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছে। সুতরাং সরকারে যারা থাকে, নিজেদের দোষ ঢাকার জন্য, নিজেদের সমর্থককে সমর্থন করার জন্য, তারা এই ধরনের ঘোষণা বা এই ধরনের আইন কানুন করার কিছুটা চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে সেটা কখনোই টেকে না। এইটা একটা উদাহরণ হিসেবে থাকা দরকার বাংলাদেশে। যে কোনো অপরাধ যে কোনো সময় হোক না কেন, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যেমন ডক্টর ইউনূস সরকারের সময় একটু আগে বর্ণনা দিলাম, কতজন মানুষ মারা গেছে, কত হাজার মহিলা রেপ হয়েছে, কত হাজার বালিকা ধর্ষণের শিকার হয়েছে, কতটা অবিচারে ডেভিল হান্টের নামে কতজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য কত লোককে গ্রেপ্তার করা হয়েছে। এগুলোর প্রত্যেকটির হিসাব কিন্তু হবে, হয়তো এখন হবে না, কিন্তু হিসাব কিন্তু ওই থেকে যে যায়। আমি বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হলে হিসাব দিতে হয় সব সময়। মানে আপনাদের সময় ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলতো, এখনও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, যে এই মানবাধিকার সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা, যে কর্মসূচির উপর বা কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছে। তারা এই গুম খুনের বিচার করার জন্য বা বিচারের প্রক্রিয়ার মধ্যে নেওয়ার জন্য আবার সাধুবাদও জানাচ্ছে ডক্টর ইউনূসকে। আপনি কি মানে তার সাথে সাথে কিন্তু এটি এটাও আপনি যোগ কি বলবেন? করেছে এই যে যে গুমের এই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে, বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন? স্বীকার অস্বীকার, আংশিক স্বীকারোক্তি, আমি এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলতে পারি না। কারণ ধরেন, কথার কথা, 10 জন মানুষ কোনো কারণে গুম হয়েছে,
আমি যদি আংশিক স্বীকার করি সেটা মিথ্যা হবে। আমি যদি 10 জনই স্বীকার করি, আমি তো বিচারক নই। আমি তো এখন পর্যন্ত কোর্টে কেসটা হাজির করতে পারিনি। আমি তো সেটার কোনো রায় পাইনি, সুতরাং কিভাবে আমি তাদেরকে অপরাধী বলবো? কিংবা আমি যদি অস্বীকার করি, কেউ একজনও যদি গুম হয়ে থাকে, তাহলে তো সেটা আমার করা ঠিক হবে না। জি, মানে বিচারের রায় হলে সেই রায় নিয়ে তো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। কিন্তু মানে আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময় এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে, তখনও আলোচনা হয়েছিল। গুমের শিকার সাংবাদিক তিনিই তার অভিজ্ঞতার কথা বলেছেন। তখন কি আসলে আলোচনা হতো যে আসলে এইটা কোথা থেকে হচ্ছে, এরকমটা কেন হচ্ছে? কখনো এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা এসেছে? যে বা আদৌ আপনার হচ্ছে কিন্তু কিনা? যদি, এমনকি আপনিও তো টিভি টক শো করতেন বাংলাদেশে সেই সময়টিতে, হুম, এবং আমরাও অংশগ্রহণ করেছি সেই সময়টিতে। আমরা কিন্তু বরাবরই সংখ্যা নিয়ে সোচ্চার ছিলাম, কিন্তু যেহেতু সংখ্যাধিক্য দেখাতো, কিন্তু জাতিসংঘের রিপোর্ট যেটি এসেছিল 68 জন বা 73 জন, সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ কোনোদিন কোনো মন্তব্য করেনি আসলে। হুম, স্বীকার অস্বীকার কোনোটি করেনি। তবে যারা ফিরে এসছে, যারা যারা বিভিন্ন সময় দেশে বিদেশে পালিয়েছিল, তারা যখন ফিরে এসে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে। তবে আমি একটা কথা বলে রাখি, খুন, গুম, যে কোনো সরকারি সময় হোক না কেন, যারা এর সাথে দায়ী, জড়িত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখন আওয়ামী লীগ যেহেতু একটু বেকায়দায় পড়ে আছে, হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকে ও লাথি দেওয়ার চেষ্টা করে, সেই অবস্থা হয়েছে। সুতরাং সবাই একটু কথাবার্তা বলছে, কিন্তু নিজেদের দিকটা কেউ কিন্তু এখন পর্যন্ত দেখছে না যে একটু তাদের আবার হয়তো সময়টিতে ক্ষমতা কি পরিবর্তন হয়েছে। হলে তাদের দিকটা আবার আসবে। কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকার জায়গায় আসছেন, আপনাদের এই বিষয়গুলো জবাব দিতে বা আপনাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করে হলে দেখাতে হবে যে আপনারা আসলে করেছেন বা করেন নাই। সম্প্রতি আমরা দেখলাম মোহাম্মদ এ আমি আরাফাত তিনি বলেছি হাতি, হাতি কাদায় পড়লে চামচিকা আসে, আমি নিজেদের চামচিকা, আমি আচ্ছা, হাতি হিসেবে বলেছি। হাতি বলছেন, এখন চামচিকা লাথি মারছে। একটু লাথি আর কি, লাথিকেই ডিফেন্ড করতে হবে তাহলে। কিছু না কিছু তো ডিফেন্ড করতে হবে। মোহাম্মদ এ আরাফাত যেটি দেখছিলাম যে 15 জন দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা বলছেন, তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদেরকে এখন মানে এই সাজার কথা যেটি হচ্ছে তিনি সেরকমভাবে বলছেন। এটি আপনারা কিভাবে মানে নিশ্চিত হয়ে যেতে পারেন বা আওয়ামী লীগ কিভাবে নিশ্চিত হয়ে যেতে পারে যে 15 জন, যেহেতু তারা গুমটাকে অস্বীকার করছে না যে গুম হয়েছে, কতজন হয়েছে সংখ্যা নিয়ে আপত্তির জায়গা থাকতে পারে, তাহলে এটি কিভাবে মানে একদম বলে দেওয়া যায় যে তারা দেশপ্রেমিক, তারা শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে, তারা আসলে গুমের সাথে সম্পৃক্ত না? এখন আমি কিন্তু একটু আগে আমার বক্তব্যটাকে ক্লিয়ার করেছি। এখন উনি বলেছেন, হয়তো উনি, আমার সম্ভবত তারপরে এই ধরনের মন্তব্য করা সঠিক কিনা সেটা তার বিবেচনা করে দেখতে হবে। কারণ আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অপরাধের আসামিরা মুক্ত হয়ে যায়, কিংবা তারা সুবিধা পায়, কিংবা কারো সমর্থন পাওয়ার জন্য আমরা হয়তোবা একটা কথা বলে বসি, পরবর্তীতে সেই ধরনের কথা আমাদের বিপক্ষে চলে যায়। সুতরাং অবশ্যই, যদি দলের পক্ষ থেকে বলা হয়, অবশ্যই বুঝে শুনে। আর ব্যক্তিগতভাবে যদি কেউ মন্তব্য করেন, এখন ব্যক্তিগত মন্তব্য হিসেবে সেটাকে নিতে হবে, হুম। সেটাকে গোষ্ঠীর আমি দেখছিলাম মন্তব্য আওয়ামী হিসেবে লীগের বলা অফিসিয়াল ফেসবুক পেজে কার্ড আকারে সেটি শেয়ার করা হয়েছে, মোহাম্মদ আরাফাতের সেই বক্তব্যটি। যাই হোক, আপনি বলছিলেন যে ব্যক্তিগতভাবে বলতে পারে বা সেটি আসলে বুঝে শুনে বলা উচিত। একটু আবারও সেই চন্দন নন্দীর রিপোর্টের একটা জায়গায় যাই, এটাও একটু জানতে ইচ্ছে করে কারণ এটাও আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি যে আহ, তিনি বলছেন যে প্রথমে আপনাকে বলে রাখি, শোনা কথা বিশ্বাস করবেন না। এখন কথা তো সব শুনেই ফেলি, শুনেই জানি আর কি। কথা তো শোনাই হয়, তাই না? ডক্টর হাবিবুল্লাহ তো, তারা বলছেন, যারা বলছেন তারা হয়তো তাদের অভিজ্ঞতা থেকে বলছেন। আমরা যে টক শোগুলো করি সেখানেও কথা শুনি শুধুমাত্র। তিনি মানে সেই রিপোর্টে বলা হচ্ছে যে সালমান এফ রহমান তিনি ডিফ্যাক্টো ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং হয়ে উঠেছিলেন, তার কারণে নেতাকর্মীরা শেখ হাসিনা পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না, প্যারালাইজড করে রাখা হয়েছিল, অনেস্ট মতামত পৌঁছানোর সুযোগ ছিল না, যার কারণে কোনো সৎ সমালোচনা বা পর্যালোচনারও সুযোগ ছিল না বলে এরকম একটা বিষয় সোর্সের মাধ্যমে এই প্রতিবেদনে বলা হচ্ছে। সোর্সটাও প্রকাশ করা হয় নাই। সাবেক একজন মন্ত্রীর কথা বলা হচ্ছে যে তিনিও এখানে কথা বলেছেন সোর্স হিসাবে। এরকম কি আসলে পরিস্থিতিটা ছিল যে সালমান এফ রহমানের কারণে শেখ হাসিনার কাছে পৌঁছানো যেত না বা নেতাকর্মীরা পৌঁছাতে পারতেন না? আমি ঠিক সঠিকভাবে কথাটি বলতে পারবো না, তবে আমি দেখেছি করোনা পরবর্তীকালে মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে দেখা করতে হলে প্রত্যেকের করোনা টেস্ট করতে হলো, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই টেস্ট, একটা নির্দিষ্ট জায়গা থেকে সেই টেস্টটা করতে হতো, সরকারি প্রতিষ্ঠান, এবং সেইখানে ভ্যালিড থাকতো। সুতরাং এটা জনবিচ্ছিন্ন করে রাখার একটা পরিকল্পনা কিনা কারো, আমি জানি না, আমার মাথায় কথাটি এসছে এই জন্য বললাম। আর সালমান এফ রহমান অবশ্যই
মানুষের চরিত্রই এমন যে যদি কেউ বেশি কাছে কারো থাকে, চায় না অন্য কেউ কাছে ফিরুক। ওনার জন্য কথাটা সত্য কিনা আমি জানি না, তবে এটা একটা হিউম্যান সাইকোলজি। আর ক্ষমতার কাছে তো সবাই থাকতে চায়। হুম, আচ্ছা, আচ্ছা। আমি সেখানে এরকম বলা হচ্ছে যে যে আমার মনে হয় না এই খবরটিকে এত গুরুত্ব না, দেওয়ার কিছু একটু আছে, শুনতে চাই। বিশেষ করে। গুরুত্ব দিতে চাই না। কিন্তু আপনাদের মধ্যে এটি নিয়ে কি আলোচনা আছে সেটি শোনাটা আসলে জরুরি। যদিও একটু পুরনো, তবুও এটা জানানো, মানে জানতে চাই যে ৪-৫ লাখ নেতাকর্মীদের নিয়ে যে ঢাকায় একটি কর্মসূচি হবার কথা ছিল ৫ই আগস্টের আগের সময়টাতে, সেটি পোস্টপোন, সেটি বাতিল করা হয় সেই কর্মসূচিটি, এবং সেটিও করা হয় সালমান এফ রহমানের মানে যে এই প্রশ্নটি আমার নির্দেশনায়। মনেও আছে। এবং সেটি যেখানে, আমি রিপোর্টের কথা বলছি, আপনি আমাকে ক্ল্যারিফিকেশন দিন যতটা জানেন আপনি। তিনি শেখ রেহানাকে বলেন ৩০ তারিখে বলেন যে তিনি আসলে দ্রুত দেশে আসতে এবং এই বিষয়ে মানে এই বিষয়ে প্রস্তাবটা দিতে বা এটা নিশ্চিত করতে যেটা না হয়, এবং শেখ রেহানা নির্দেশনা দেন। তারপরেও নেতাকর্মীরা আসছিলেন, কিন্তু শেখ রেহানা তখন বেশ রাগান্বিত হয়ে বলেছেন যে যা বলেছি তাই করো। এটি হচ্ছে রিপোর্টের ভাষ্য। আসলে কি, এবং আমার এই প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কথা হয়েছে, তারা অনেকেই বলেছেন যে ওই সিদ্ধান্তটা আসলে সঠিক ছিল না, যে সেই কর্মসূচিটি বাতিল করা, যার কারণে আওয়ামী লীগ বিপাকে পড়েছে। আসলে বিষয়টা কি, এরকম কি কোনো পরিকল্পনা থেকে এরকম হয়েছে? বাস্তবতা হচ্ছে যে সে সময়ে ঢাকাতে কর্মী সমাবেশ করার কথা ছিল। পরবর্তীকালে কোনো কারণে, যেটি হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো, কারণ যে সময়টিতে বাতিল করা হয়েছে দেশের অবস্থা এমন ছিল যে নেতা কর্মীরা কিংবা নেতৃবৃন্দ সঠিকভাবে এখনো জানতে পারেনি কেন এটি বাতিল করা হলো। তবে একটি কথা আমি শুনেছি, সেটি হচ্ছে পার্টির উপর লেভেলে কথা ছিল, যদি দুই পক্ষ মুখোমুখি হয় প্রাণহানির আশঙ্কা আছে। এই কোমলমতি ছাত্র যারা আন্দোলন করছে তাদের সাথে সংঘর্ষ লিপ্ত হওয়ার কোনো ইচ্ছা সেই অর্থে আওয়ামী লীগের ছিল না বড় ধরনের। সুতরাং তারা মনে করেছে যে এই ছাত্রদের আন্দোলন দিয়ে তো আর সরকার পরিবর্তন হবে না, সুতরাং অযথা প্রাণ ক্ষয় করে লাভ কি, এইটুকু আমি জানি। আর বাকি যেটুকু পড়লেন, এটা ভবিষ্যতে মানুষ নিশ্চয়ই রিসার্চ করে বের করবে, তথ্য অনুসন্ধান করে বের করবে। কারো পক্ষে না জেনে বা কম জেনে সে ব্যাপারে মন্তব্য করাটা ঠিক হবে না। আচ্ছা, আপনাদের কি, মানে আওয়ামী লীগের কোনো অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা ছিল কোনো বিশেষ ব্যক্তি হিসেবে যদি নাও বলেন, যেমন সেনা প্রধানের ক্ষেত্রে মোটামুটি এক বাক্যে, আমি একটু আগেও বলছিলাম, আপনিও বলছিলেন যে তিনি ব্যর্থ হয়েছেন, এটি আপনি বলতে পারেন, কিন্তু আপনি অভিযোগটা এভাবে করতে চান না, কিন্তু আপনাদের একদম সরাসরি অভিযোগ করেছেন, অনেকেই আমার অনুষ্ঠানেও এসে করেছেন সেনা প্রধানের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের ভেতরেও এরকম কোনো, আপনি চেষ্টা করছেন যে আমি যাতে সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগটি না একটু না, সেনা পাকা প্রধানের করি। বিষয়টা বাদ দিয়েই বলছি, আওয়ামী লীগের ভেতরে কি কোনো মানে ইয়ে ছিল কিনা, বিট্রেয়ার ছিল কিনা, যারা আসলে বিশ্বাসঘাতকতা করেছে? আসলে 15টি মাস চলে গেছে, এখনো কিন্তু এই ধরনের কোনো কথা আমরা শুনিনি, চন্দন নন্দী রিপোর্ট ছাড়া। তবে আমি মনে করি যে চন্দন নন্দী যেহেতু রিপোর্টটি করেছেন, সেটাকে আমলে নিয়ে এ ব্যাপারে তদন্ত হতেই পারে, পার্টির পক্ষ থেকে হতেই পারে। এবং তারা যদি অভিযুক্ত না হন, তাদেরকে এই ধরনের কলঙ্ক নিয়ে কেন থাকতে হবে, সেটাও তো আসলে উচিত নয়। জি, জি, অনেক ধন্যবাদ। আসি এবার একটু যে সজীব অজের জয়ের মানে তার ইন্টারভিউ দিয়ে শুরু করেছিলাম, যে তিনি বলেছেন ইনিশিয়াল কিছু ভুল ছিল, মিস্টেক শব্দটি ওখানে ব্যবহার করা হয়েছে এপির সাথে যে সাক্ষাৎকারে। এই প্রশ্নটি আপনাদের কাছে অনেকবার জিজ্ঞাসিত হয়েছে যে আসলে কি ভুল ছিল, আপনারা আসলে তার এই বক্তব্য থেকে কি মনে করেন, কি ভুল ছিল বা কোন ভুলের কথা তিনি বলছেন? এইটা অবশ্য উনি কোন ভুল স্পেসিফিকলি বলতে চেয়েছেন সেটা না বললেও অবশ্যই ভুল ছিল। অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর একটু স্পেস দেওয়ার দরকার ছিল, কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, যারা দুর্নীতিতে কেউ কেউ না তো করেছে, যদিও আওয়ামী লীগের নাম করা হয়, কিন্তু আওয়ামী লীগের এই 7-8 কোটি নেতাকর্মী তো আর দুর্নীতির সাথে জড়িত ছিল না, অনাচারের সাথে জড়িত ছিল না, কেউ না কেউ ছিল। সুতরাং সেগুলোর ব্যাপারে অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। সেই সময়টিতে যে নামগুলো সবসময় সামনে এসছে, সালমান এফ রহমানের কথা বলেছেন আপনি, শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলেছেন, সেই নামগুলো সামনে আসাতে অন্তত তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। এতে জনগণ কিন্তু সন্তুষ্ট হতো। জনগণ দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না, এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা, হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল। কিংবা আমাদের ওই যে
বিভিন্ন ছোটখাটো সরকারি কর্মচারীর বাসায়, কিংবা সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় বেরোচ্ছিল সেই মুহূর্তে। এতে আসলে তাদেরকে যদি সরাসরি বিচারের আওতায় আনা যেত, অন্যায়, ঘুষ, দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বিভিন্ন রকম, কিন্তু সেটা যদি তাদেরকে বিচারের আওতায় আনা যায়, তাহলে সেই দেশের জনগণ সন্তুষ্ট থাকে। আমরা হয়তো কিছু লোককে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছি সেই সময়টিতে, এবং তার জন্যই হয়তোবা আমাদের ব্যাপারে সেই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের জনপ্রিয়তা অনেক কম ছিল, যেটা ডক্টর ইউনূসের বিভিন্ন ভুল, অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে জনগণ ভুল বুঝতে পেরে আবারও ভালো আছি শব্দটি ব্যবহার করছে। এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে, গত 15 বছরের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। সেটা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবাই বুঝতে পারছে। সুতরাং